চিনতে সুবিধা হবে কারা ক্লাস করছো। ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিনান্স, তিনটা ডিপার্টমেন্ট আছে এখানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? তোমাদের নামের পাশে তোমরা ডিপার্টমেন্টটা উল্লেখ করে দিও, হ্যাঁ, রিনেমে গিয়ে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এখানে দেখা যাচ্ছে আমাকে। এই, তোমরা জি স্ক্রিন স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। মাত্র 5 জন এসেছো, তোমরা তো মিনিমাম 90 জনের উপরে স্টুডেন্ট আছো, 3টে ইয়ারে 90-100 জনের উপরে স্টুডেন্ট আছে। আমাকে বাদ দিলে 4 জন। পাই নাই নাকি? আচ্ছা, আজকে আমরা তোমাদের অলরেডি 5 মিনিট চলে গেছে, 35 মিনিট তোমাদের আর ক্লাস নিতে পারবো। ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, কি বা ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের এই তো বেশি, অ্যাকাউন্টিং এর 2 জন, 3 জন, 4 জন। আমরা আরো 2 মিনিট অপেক্ষা করি, মেয়েরা আসতেছে, আসুক। আচ্ছা, এটা 2 নম্বর চ্যাপ্টার। তোমাদের 1 নম্বর চ্যাপ্টার হলো মূলত তোমাদের ম্যাক্রো ইকোনমিক্স এর বিভিন্ন যে গুরুত্বপূর্ণ কনসেপ্ট গুলো, জাস্ট ওগুলোর উপর একটা ধারণা। ঠিক আছে, হ্যাঁ, ওটা আমরা অলরেডি 3টা ক্লাসে আমরা নিয়েছি। তো আজকে আমরা 2 নম্বর চ্যাপ্টার তোমাদের মেজারিং ন্যাশনাল আউটপুট অ্যান্ড ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, অর্থাৎ জাতীয় আয় পরিমাপ, জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতি, অর্থাৎ কিভাবে একটা দেশের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম পরিমাপ করা হয়, এবং এই সংক্রান্ত বিভিন্ন যে পদ্ধতিগুলো আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা প্রথমে কিছু কনসেপ্ট আছে এই চ্যাপ্টারে, গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট, যেমন জাতীয় আয় কি, তারপরে জিডিপি কি, জিএনপি কি, হ্যাঁ, তারপরে এনএনপি কি, এনডিপি কি, তারপরে তোমার পার ক্যাপিটা ইনকাম, তারপরে মানি জিএনপি, রিয়েল জিএনপি, এভাবে গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট আছে। আমরা এখানে ওই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জাতীয় আয় কাকে বলে। জাতীয় আয়ের পরিমাপের বিভিন্ন পদ্ধতি আছে, অর্থাৎ জাতীয় আয়কে বিভিন্ন জনে বিভিন্নভাবে পরিমাপ করে। কেউ জিএনপি বলে, কেউ জিডিপি বলে, কেউ ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় বলে। তবে জিএনপি, জিডিপি, ন্যাশনাল ইনকাম যেটাই বলো, এই প্রত্যেকটা কনসেপ্টের মধ্যে, প্রত্যেকটা নামের মধ্যে কিছুটা তফাৎ রয়েছে। পুরোপুরি মানে যদি জাতীয় আয় বলা হয়, তখন আমরা যদি জিডিপি বা জিএনপি বলি, এটার মধ্যে একটু পার্থক্য অবশ্যই আছে। ঠিক আছে, তো আমরা জাতীয় আয় একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে। জাতীয় আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, একটি দেশের সব নাগরিক অর্থনৈতিক কর্মে নিয়োজিত থেকে প্রকৃত সম্পদ ও উপকরণ কাজে লাগিয়ে যে পরিমাণ পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে। তাহলে আমরা এই সংজ্ঞাটার দিকে তাকালে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস এখানে আমাদের লক্ষ্য করতে হবে।
এখানে জাতীয় আয় পরিমাপ করার সময় অবশ্যই একটা নির্দিষ্ট সময়, সেটা ইউজুয়ালি 1 বছর ধরা হয়। কোন একটা দেশে যখন জাতীয় আয় পরিমাপ করা হয় তখন 1 বছরের জাতীয় আয় পরিমাপ করা হয়। তাহলে জাতীয় আয় একটা নির্দিষ্ট সময়ে পরিমাপ করা হয় এবং সেটা ওই দেশের নাগরিকরা তাদের অর্থনৈতিক কর্মে নিয়োজিত থেকে, হ্যাঁ, ওই দেশে যে সমস্ত সম্পদ এবং উপকরণ রয়েছে, উৎপাদনের উপকরণ রয়েছে, উপকরণগুলো কাজে লাগিয়ে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্য বা বাজার মূল্যকে জাতীয় আয় বলে। আমি সংজ্ঞাটা বলছি, বুঝতে পারছো কিনা তোমরা? এখানে লেখা হয়েছে, আবার আমি বলতেছি, যে একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, একটি দেশের নাগরিকগণ কর্তৃক, হ্যাঁ, বা একটি দেশের নাগরিকগণ অর্থনৈতিক কর্মে নিয়োজিত থেকে প্রকৃত সম্পদ ও উপকরণ কাজে লাগিয়ে যে পরিমাণ পণ্য সেবা সামগ্রী, এটাকে আমরা আরো সংক্ষেপে এভাবে বলতে পারি যে একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, একটি দেশের নাগরিকগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রীর বাজার মূল্য বা আর্থিক মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। এই সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। এবং এখানে গুরুত্বপূর্ণ কিছু টার্ম আছে। একটা হচ্ছে নির্দিষ্ট সময়। জাতীয় আয়ের সংজ্ঞায় দিতে গেলে অবশ্যই নির্দিষ্ট সময় উল্লেখ করতে হবে। 2 নম্বর হচ্ছে এখানে একটা বিষয় পাঠ করেছে, সেটা হচ্ছে যে পরিমাণ চূড়ান্ত, এখানে চূড়ান্ত হবে একটা আমাদের চূড়ান্ত, চূড়ান্ত, এখানে চূড়ান্তর ইংরেজি হলো ফাইনাল। ফাইনাল অর্থাৎ আমরা পরবর্তীতে এগুলা ব্যাখ্যা করব। চূড়ান্ত পণ্য সেবা সামগ্রী সেবা উৎপাদন হয় বা সেবা সামগ্রী উৎপাদন হয়, তার বাজার মূল্য বা ইংরেজি বলা হয় মার্কেট প্রাইস, ঠিক আছে, বাজার মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। তাহলে এখানে যে বিষয়গুলো একটা নির্দিষ্ট সময় আমাদের বিবেচনা রাখতে হবে, চূড়ান্ত দ্রব্য। দ্রব্য সাধারণত 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য, আরেকটা হচ্ছে মাধ্যমিক দ্রব্য, আরেকটা হচ্ছে প্রাইমারি দ্রব্য। ইংলিশে বলা হয় ফাইনাল গুডস, চূড়ান্ত দ্রব্যকে বলা হয় ফাইনাল গুডস। মাধ্যমিক দ্রব্যকে বলা হয় ইন্টারমিডিয়েট গুডস, আর প্রাইমারি দ্রব্যকে বলা হয়, প্রাথমিক দ্রব্যকে বলা হয় প্রাইমারি গুডস, ঠিক আছে। তো এখন জাতীয় হিসাব করার সময় অবশ্যই চূড়ান্ত দ্রব্যের দামটা হিসাবে আসবে, মাধ্যমিক দ্রব্য বা প্রাথমিক দ্রব্যের দাম হিসাবে আসবে না। এখন দ্রব্য 3 ধরনের দ্রব্য। যেটা চূড়ান্ত দ্রব্য সেটা হচ্ছে অন্য দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় না, সরাসরি ভোগে ব্যবহৃত হয়। খুব কেয়ারফুলি শুনো, চূড়ান্ত দ্রব্য কোনগুলো? চূড়ান্ত দ্রব্য উদাহরণ দিলে ক্লিয়ার হবে। চূড়ান্ত দ্রব্য হচ্ছে যে সমস্ত দ্রব্য যেগুলো অন্য দ্রব্য উৎপাদনে ব্যবহৃত না হয়ে সরাসরি ভোগে ব্যবহৃত হয়, তাকে বলা হয় চূড়ান্ত দ্রব্য। মাধ্যমিক দ্রব্য কি? মাধ্যমিক দ্রব্য হচ্ছে যেটা অন্য দ্রব্য উৎপাদনে সহায়তা করে বা অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে, অর্থাৎ সরাসরি ভোগে ব্যবহৃত হয় না, অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে, তাকে বলা হয় মাধ্যমিক দ্রব্য। আর প্রাইমারি দ্রব্য হচ্ছে যেটা প্রকৃতি থেকে পাওয়া যায়। একটা উদাহরণ দিলে আমরা জিনিসটা ক্লিয়ার হবে, যে আমরা যেমন গম, আটা এবং রুটি, গম, আটা এবং রুটি, এখানে 3 ধরনের দ্রব্য আছে। গম এটা হলো প্রকৃতি থেকে পাওয়া, এটা হলো প্রাইমারি গুডস। আটা হচ্ছে মাধ্যমিক দ্রব্য, অর্থাৎ আটা দিয়ে রুটি বানানো হয়। তাহলে আটা আমরা সরাসরি খেতে পারি না, আটা দিয়ে অন্য দ্রব্য উৎপাদন করা হয়, সেটা হচ্ছে রুটি উৎপাদন করা হয়, সেই জন্য আটা হচ্ছে প্রাইমারি গুডস, ঠিক আছে। আর ফাইনাল গুডস বা চূড়ান্ত দ্রব্য হচ্ছে রুটি। যেহেতু রুটি সরাসরি আমরা ভোগ করি, রুটি অন্য দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় না, সরাসরি ভোগে ব্যবহৃত হয়, ঠিক আছে। এইটাই হচ্ছে এই দ্রব্যের
প্রকারভেদ। এখন চূড়ান্ত দ্রব্য জাতীয় আয় হিসাবের সময় কেন চূড়ান্ত দ্রব্য আসবে? কারণ চূড়ান্ত দ্রব্যের মধ্যে প্রাইমারি দ্রব্যের দাম এবং মাধ্যমিক দ্রব্যের দাম অন্তর্ভুক্ত রয়েছে। ঠিক আছে, এই কারণে যদি আমরা মাধ্যমিক দ্রব্য এবং প্রাথমিক দ্রব্য এবং চূড়ান্ত দ্রব্য তিনটার দামে অন্তর্ভুক্ত করি, তাহলে জাতীয় আয় ডাবল হয়ে যাবে। কারণ এগুলো যখন আমরা উদাহরণ দিব তখন জিনিসটা ক্লিয়ার হবে। জাস্ট তোমরা এখন মনে রাখবা যে জাতীয় আয় হিসাব করার সময় একটি নির্দিষ্ট সময় বিবেচ্য এবং সেটা অবশ্যই 1 বছর, তারপরে ফাইনাল গুডস বিবেচ্য এবং আর্থিক মূল্য বিবেচ্য। তাহলে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের নাগরিকগণ অর্থনৈতিক কর্মে নিয়োজিত থেকে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করে তার বাজার মূল্যের সমষ্টিকে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় বলে। এখন চূড়ান্ত দ্রব্যের দামেই আসবে। এখন মাধ্যমিক এবং প্রাইমারি দ্রব্যের দাম কেমন আসবে না, এটা আমরা আরেকটু পরে যখন ব্যাখ্যা করবো তখন ক্লিয়ার হবে। জাস্ট এটা মনে রাখো যে জাতীয় আয় হিসাবের সময় চূড়ান্ত দ্রব্যের দাম, চূড়ান্ত দ্রব্য এবং সেবার দামের আর্থিক মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। আর অধ্যাপক মার্শালের একটা সংজ্ঞা এখানে, মানে কোনো দেশের শ্রম ও মূলধন ও তার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে প্রতি বছর যে পরিমাণ বস্তুগত অবস্তুগত দ্রব্য সেবাকর্ম সৃষ্টি হয় বা করে তাকে জাতীয় আয় বলে। কারণ বস্তুগত দ্রব্য যেটা আমরা সরাসরি দেখি স্পর্শ করি সেটা হলো বস্তুগত, আর যেটা দেখা যায় না অনেক সময়, যেমন সেবা, ঠিক আছে, উকিলের সার্ভিস, হ্যাঁ, তারপরে কোনো রিক্রিয়েশন অ্যামিউজমেন্ট পার্ক, হ্যাঁ, যেগুলো সাধারণত এগুলো হচ্ছে অবস্তুগত দ্রব্য। আর বস্তুগত যে দ্রব্য হচ্ছে চাল, ধান, আটা, রুটি, গম ইত্যাদি যে সমস্ত কিছু সৃষ্টি হয় এগুলো হচ্ছে বস্তুগত দ্রব্য। তাহলে মার্শাল বলতেছেন একই কথা, মানে সংজ্ঞাটা একটু ঘুরে বলছে আর কি। কোন দেশের শ্রম ও মূলধন তার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে প্রতি বছর যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সেবাকর্ম সৃষ্টি করে বা সৃষ্টি হয় তাকে জাতীয় আয় বলে। তাহলে জাতীয় আয়ের সংজ্ঞা আমরা মোটামুটি বুঝলাম যে একটা নির্দিষ্ট সময়ে একটি দেশের নাগরিকগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবার আর্থিক মূল্যের সমষ্টি, অথবা এভাবে বলা যায় একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটা দেশের নাগরিকগণ অর্থনৈতিক কর্মে নিয়োজিত থেকে ওই দেশের প্রাকৃতিক সম্পদ এবং বিদ্যমান সম্পদকে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করা হয় তার বাজার মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। আচ্ছা, এখন জাতীয় আয় পরিমাপ করার জন্য 3টি উপায় রয়েছে। 3 ভাবে জাতীয় আয় পরিমাপ করা যায়। একটা হচ্ছে আয় পদ্ধতি, 2 নম্বর হচ্ছে উৎপাদন পদ্ধতি এবং 3 নম্বর হচ্ছে ব্যয় পদ্ধতি। অর্থাৎ একটা দেশের যখন আমরা ন্যাশনাল ইনকাম বা জাতীয় ইনকাম পরিমাপ করব বা কিভাবে পরিমাপ করব, তখন আমরা 3 ভাবে পরিমাপ করতে পারি। একটা নাম হচ্ছে আয় পদ্ধতি, যেটাকে ইংলিশে বলা হয় এক্সপেন্ডিচার মেথড। 2 নম্বর হচ্ছে উৎপাদন পদ্ধতি, যেটাকে প্রোডাক্ট মেথড বলে, এবং 3 নম্বর হচ্ছে ব্যয় পদ্ধতি, যাকে এক্সপেন্ডিচার মেথড বলে। এখন আয় পদ্ধতি কি? আয় পদ্ধতি হলো একটা দেশের জনগণ যে সমস্ত উপকরণগুলো রয়েছে, বিশেষ করে উৎপাদনের যে উৎপাদন কাজে নিয়োজিত, অর্থাৎ আমরা উৎপাদন করতে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করি, ঠিক আছে, আমরা উৎপাদন করতে সাধারণত 4 ধরনের উপকরণ ব্যবহার করি। একটা হচ্ছে ভূমি, আরেকটা হচ্ছে শ্রম, আরেকটা হচ্ছে মূলধন এবং আরেকটা হচ্ছে অর্গানাইজার। ঠিক আছে, অর্থাৎ যে এই 3টাকে, ভূমি, শ্রম, মূলধনকে সংগঠিত করে তাকে অর্গানাইজার বলা হয়। তো একটা দেশে উৎপাদন করতে গেলে এই সমস্ত উপকরণগুলো ব্যবহার করতে, এই সমস্ত উপকরণগুলোর ব্যবহার করতে গেলে এদের একটা ইনকাম হয়। যেমন ভূমির জন্য যে ভূমি মালিক, তার ইনকাম হচ্ছে সে খাজনা পায়। সে যদি তার ভূমিকে ভাড়া দেয়, সে যদি তার বিল্ডিংকে ভাড়া দেয়, তাহলে সে রেন্ট পায়, যেটাকে খাজনা বলা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার ইনকাম। তাহলে এই ইনকামটা যদি আমরা এই যে সমস্ত ভূমি আছে, যারা ভূমি মালিক, তাদের ভূমিগুলোর যে ইনকাম, সেটাকে টোটাল রেন্ট হিসেবে আমরা ভূমি থেকে আয়ের মধ্যে ফেলতে পারি।
তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে উপকরণ হচ্ছে শ্রম বা মজুরি। লেবার, একটা দেশের শ্রমিকরা যে ইনকাম পায়, যে আয় পায় তাকে মজুরি বলা হয়। হ্যাঁ, তাহলে শ্রমের বিনিময়ে মজুরি পায়। তাহলে যত শ্রমিক আছে শ্রমিকদের টোটাল ইনকামকে টোটাল ওয়েজ বলা হয়। তারপরে হচ্ছে মূলধন। মূলধন হচ্ছে যেমন আমরা জানি উৎপাদনের উৎপাদিত উপকরণ, অর্থাৎ যে উপকরণগুলো অন্য দ্রব্য উৎপাদনে সহযোগিতা করে সেটাকে মূলধন বলা হয়। ঠিক আছে, তো এই মূলধনের একটা ইনকাম আছে। কারণ মূলধন টাকা হতে পারে, মূলধন একটা বিল্ডিং হতে পারে, মূলধন একটা মেশিনারিজ হতে পারে। হ্যাঁ, এগুলো থেকে সে কি করে একটা ইনকাম পায়। সে যদি মেশিনারিজ থাকে, তার কাছে একটা সেলাই মেশিন দেয়, এটা যদি সে ভাড়া দেয় তাহলে সে একটা ইনকাম পাচ্ছে। একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা যদি সে ভাড়া দেয় একটা ইনকাম পাচ্ছে। এভাবে সে তার কাছে একটা যদি ল্যাপটপ থাকে, ওই ল্যাপটপ ইউজ করে সে ইনকাম করছে। এটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল হচ্ছে অন্য দ্রব্য উৎপাদনের সহায়তা। তাহলে ক্যাপিটালের একটা ইনকাম হচ্ছে ইন্টারেস্ট। সে যদি টাকা থাকে এটা ব্যাংকে রাখলে সে একটা ইন্টারেস্ট পাচ্ছে, সুদ পাচ্ছে। তাহলে ক্যাপিটালের আয় হচ্ছে ইন্টারেস্ট। এভাবে একটা দেশের যত মানুষ ক্যাপিটালের মালিক তাদের প্রত্যেকের একটা ইনকাম আছে, সেটাকে আমরা টোটাল ইন্টারেস্ট বলতে পারি। ক্যাপিটালের ইনকামকে টোটাল ইন্টারেস্ট। এরপরে হচ্ছে অর্গানাইজার, যারা উদ্যোক্তা, অর্থাৎ যারা এই সমস্ত তিনটা উৎপাদনের বাকি তিনটা উপকরণকে সংগঠিত করে উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করে এবং পরবর্তীতে তারা মুনাফা আর্ন করে, সেটাকে বলা হয় প্রফিট। অর্থাৎ অর্গানাইজাররা উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করে তারা বিনিময়ে একটা ইনকাম পায়, সেটা হচ্ছে মুনাফা বা প্রফিট। আর এই যে একটা দেশের যত অর্গানাইজার আছে, যত সংগঠক আছে, সবগুলোর ইনকামকে একসাথে টোটাল প্রফিট বলা হয়। তাহলে এখন আমরা জাতীয় আয়, আয় পদ্ধতিতে জাতীয় আয় আমরা যদি হিসাব করি, সেটা হচ্ছে আমরা এখানে দেখাই দিছি যে সুতরাং জাতীয় আয় সমান সমান মোট খাজনা। মোট খাজনাটা কোত্থেকে আসছে? অর্থাৎ মোট ভূমি থেকে, অর্থাৎ যারা ভূমি মালিক তাদের টোটাল ইনকামকে মোট খাজনা বলা হয়। মোট মজুরি কোত্থেকে আসছে? যারা শ্রমিক, শ্রমিকদের ইনকামকে টোটাল ওয়েজ বলা হয়। এরপর হচ্ছে মূলধন, যারা মূলধন মালিক তাদের ইনকামকে টোটাল ইন্টারেস্ট বা মোট সুদ বলা হয়। এবং যারা সংগঠক বা অর্গানাইজার তাদের ইনকামকে মুনাফা বলা হয়। তাহলে মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ এবং মোট মুনাফা, এগুলোকে যদি আমরা যোগ করে দিই, অর্থাৎ এই সমস্ত চারটা উপকরণের যে ইনকামগুলো, এই টোটাল ইনকামগুলো যদি আমরা যোগ করে দিই, তাহলে একটা দেশের জাতীয় আয় একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে আমরা একটা দেশের জাতীয় আয় পেয়ে যাব। আমি কি বুঝাতে পারছি? বুঝছো কিনা তোমরা? কেউ একজন বলো। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এই জাতীয় আয় হচ্ছে আয় পদ্ধতিতে, যদি জাতীয় আয় আমরা বলি, আরেকটু নিচে উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। জাতীয় আয় সমান সমান হচ্ছে মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ, মোট মুনাফা। ঠিক আছে, এই চারটা উৎপাদনের উপকরণের যে ইনকাম, সে ইনকামকে আমরা যদি যোগ করে দিই, তাহলে আমরা জাতীয় আয় পেয়ে যাব। আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি, জাতীয় আয় সমান সমান আমরা লিখতে পারি ওয়াই, তারপরে মোট খাজনাকে আমরা লিখতে পারি টোটাল রেন্ট, মোট মজুরিকে আমরা লিখতে পারি টোটাল ওয়েজ, মোট সুদকে আমরা লিখতে পারি টোটাল ইন্টারেস্ট, এবং মোট মুনাফাকে আমরা লিখতে পারি টোটাল প্রফিট। তাহলে ন্যাশনাল ইনকামকে অনেক সময় ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, এবং সামনে আমরা যখন কিছু ম্যাথমেটিক্যাল টার্ম তোমাদের থাকবে, ওগুলো যখন করব তখন আমরা শুধু ওয়াই। এই জন্য তোমরা মনে রাখবা ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে ওয়াই। পরবর্তীতে আমরা আর ন্যাশনাল ইনকাম বলবো না, আমরা ওয়াই এ বলবো। ওয়াই সমান সমান টিআর, এবং এই কনসেপ্টগুলো তোমরা মনে রাখবা। টিআর দ্বারা কি বোঝানো হয়? টিএল মানে টোটাল রেন্ট, টিডব্লিউ মানে টোটাল ওয়েজ, টিআই মানে টোটাল ইন্টারেস্ট, এবং টিভি মানে টোটাল প্রফিট। যখন আমরা সামনে যখন ন্যাশনাল ইনকাম আমরা ম্যাথমেটিক্যালি কিছু ক্যালকুলেট করব, তখন তোমাদের এই টার্মগুলো আসবে। তো এখন এই টার্মগুলো তোমরা মনে রাখবা ভবিষ্যতের জন্য। তাহলে আমরা ন্যাশনাল ইনকাম সমান সমান পেয়ে গেলাম। আয় পদ্ধতিতে ন্যাশনাল ইনকাম হচ্ছে
টোটাল রেন্ট, টোটাল ওয়েজ, টোটাল ইন্টারেস্ট এবং টোটাল প্রফিট সমান সমান ওয়াই। এটা আমরা আবার বাংলা এখানে বলে দিছি, এটা তোমরা দেখলে হয় দেখবা। আচ্ছা, এরপরে নিচে যাচ্ছে না। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে উৎপাদন পদ্ধতি। আমরা আয় পদ্ধতিতে কিভাবে জাতীয় আয় পরিমাপ করা হয় সেটা দেখলাম, এবং সেটা হচ্ছে একটা দেশের যে সমস্ত উৎপাদন কাজে নিয়োজিত যে সমস্ত উপকরণগুলো রয়েছে, উপকরণগুলোর আয়কে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা ওই দেশের আয় পদ্ধতিতে জাতীয় আয় পেয়ে যাব। আর উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় হচ্ছে, অর্থাৎ একটা দেশে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়, ওই দ্রব্যের সাথে ওই বছরে প্রত্যেকটা দ্রব্যের এক একটা দাম থাকে। যদি আমরা ধরো 10টা পণ্য একটা দেশে উৎপাদিত হয়, হ্যাঁ, বা 2টা পণ্য ধরলাম আমরা, মার্কার এবং ডাস্টার বা টেবিল চেয়ার, টেবিল এবং চেয়ার কোন একটা দেশে একটা বছরে উৎপাদিত হয়, 10টা টেবিল 10টা চেয়ার, ঠিক আছে। 10টা টেবিলের দাম যদি একটা টেবিলের দাম যদি 100 টাকা হয়, 10টা টেবিলের দাম হবে কত? 1000 টাকা নাকি? 100 টাকা হলে 10টা টেবিলের দাম হবে 1000 টাকা। আর একটা চেয়ারের দাম যদি 500 টাকা 5 টাকা হয়, একটা টেবিলের দাম যদি 50 চেয়ারের দাম যদি 50 টাকা হয়, তাহলে 10টা চেয়ারের দাম হবে 500 টাকা, ঠিক আছে। তাহলে আমরা টোটাল জিএনপি কত হিসাব করতে পারবো এখানে, অর্থাৎ টেবিলের পরিমাণকে টেবিলের দাম দিয়ে গুণ করতে হবে এবং চেয়ারের দামকে চেয়ারের পরিমাণ দিয়ে গুণ করতে হবে, গুণ করে উভয় যোগ করে দিব। তাহলে আমরা ওই দেশের টোটাল বা ওই দেশের জাতীয় আয় আমরা পেয়ে যাব। আমি বুঝতে পারছি কিনা? এখানে উদাহরণটা দিলে তোমরা ক্লিয়ার হবে। উৎপাদন দৃষ্টিকোণ থেকে জাতীয় হলো এক বছরে কোনো দেশের বিভিন্ন খাতে উৎপাদিত পণ্য সেবার আর্থিক মূল্যের সমষ্টি। আমরা উদাহরণে বললাম কি, যে সহজের জন্য আমরা বললাম আমাদের দেশে তো একটা দেশে তো হাজার হাজার পণ্য উৎপাদিত হয়, কিন্তু আমরা জাস্ট উদাহরণ দিলাম যে সহজের জন্য, আমরা বোঝার জন্য, যে মাত্র 2টা পণ্য আমাদের দেশে উৎপাদিত হয়, একটা হচ্ছে টেবিল আর একটা হচ্ছে চেয়ার। টেবিলের সংখ্যা মনে করলাম 10টা, চেয়ারের সংখ্যা 10টা, এবং টেবিলের দাম যদি 10 টাকা হয়, চেয়ারের দাম যদি 5 টাকা হয়, ঠিক আছে, তাহলে 10টা টেবিলের দাম হবে 100 টাকা আর 5টা টেবিলের দাম হবে 50 টাকা। তাহলে আমাদের ন্যাশনাল ইনকাম হবে কত? 100 যোগ 50 সমান সমান 150। এটা হচ্ছে আমাদের জাতীয় আয়। বুঝতে পারছি কিনা? হ্যালো, जी सर। এই যে এখানে আরেকটা উদাহরণ আমি দিছি, দেখো। মনে করি কোন দেশে এ বি সি ডট 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 এন তম দ্রব্য সেবা উৎপাদিত হয়। এ বি সি এ একটা দ্রব্য, বি একটা দ্রব্য, সি একটা দ্রব্য। এ মনে করলাম চেয়ার, বি মনে করলাম ডাস্টার, সি মনে করলাম তোমার টেবিল, এভাবে এন তম পর্যন্ত দ্রব্য উৎপাদিত হয়, ঠিক আছে। এখন তাদের দাম যদি যথাক্রমে পি এর এর এ পণ্যের দাম যদি পি এ হয়, বি পণ্যের দাম যদি পিবি হয়, সি পণ্যের দাম যদি পিসি হয় এবং এন পণ্যের দাম যদি পিএন হয়, তাহলে আমাদের জাতীয় আয় কি হবে? ওয়াই সমান সমান পিএ প্লাস পিবি প্লাস পিসি প্লাস ডট 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 প্লাস পিএন। অর্থাৎ দ্রব্যের পরিমাণকে ওই দ্রব্যের দাম দিয়ে গুণ করে টোটাল দ্রব্যগুলো যদি যোগ করে দিই, তখন আমরা উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পেয়ে যাব। অর্থাৎ একটা দেশে কতগুলো পণ্য এক বছরে উৎপাদিত হয়, ওই পণ্যগুলোর বাজার দাম আছে, তাহলে ওই পণ্যগুলোর বাজার দাম দিয়ে গুণ করে টোটাল পণ্যর বাজার দামগুলো যখন আমরা যোগ করে দিব, তখন আয় পদ্ধতিতে, উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় আমরা পেয়ে যাব। আচ্ছা, সামনে আমরা কিছু উদাহরণ, মানে সরাসরি গাণিতিক উদাহরণ দিব, তখন তোমরা আরো ক্লিয়ার হবে। জাস্ট এখন মনে রাখো যে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় হচ্ছে একটা দেশে যে পরিমাণ
পণ্য সামগ্রী উৎপাদিত হয়, ওই পণ্য সামগ্রীর সাথে তাদের বাজার দামকে গুণ করে যদি আমরা সাম নিই বা সামেশন যদি সমষ্টি নিই বা যোগ করে দিই, তাহলে আমরা ওই বছরে ওই দেশের উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পেয়ে যাবে। সামনে আরো উদাহরণ দিলে ক্লিয়ার হবে, জাস্ট এখন এটাই মনে রাখো। এরপর হলো ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতি হলো একটা দেশের নাগরিকরা বিভিন্ন উপায়ে ব্যয় করে। দেশের নাগরিক আছে সরকার, জনগণ এবং বিনিয়োগকারী। কেউ ভোগ করে ব্যয় করে, কেউ বিনিয়োগ করে ব্যয় করে, আবার সরকারও ব্যয় করে। তাহলে এই সমস্ত ব্যয়গুলোকে যদি আমরা যোগ করে দিই, তাহলে ব্যয় পদ্ধতিতে আমরা জাতীয় আয় পেয়ে যাব। আবার বলতেছি, এই সংজ্ঞা এভাবে দেওয়া যায় যে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয় হলো এক বছরে একটি দেশের নাগরিকদের ব্যয়ের সমষ্টির সমান। নাগরিকরা একটা দেশে বিভিন্ন ধরনের নাগরিক থাকে, কেউ ভোগ করে, কেউ বিনিয়োগ করে, কেউ সরকার ব্যয় করে, সরকারও ভোগও করে আবার ব্যয় করে। যারা সরকারের মধ্যে যারা ভোগ করে তারা ভোগের মধ্যে পড়ে যাবে, আবার যারা ব্যয় যখন কি বলে সরকারি ব্যয় করবে বা সরকারের বিভিন্ন রাজস্ব ব্যয় আছে, সরকারের বিভিন্ন ফার্ম বা উৎপাদন ক্ষেত্রে যে সমস্ত ব্যয় আছে, ঠিক আছে। ক্লাস আছে আমার আর বেশি না, 10 মিনিট আছে, ঠিক আছে। আপনি লাইভে নেবেন, লাইভে ক্লাস নেবেন, লাইভে নেন, সমস্যা নাই, নিতে পারবেন তো, নিতে পারবেন, সমস্যা না, আপনি ওখানে নেবেন। আমি আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় হলো নাগরিকদের ব্যয়ের সমষ্টি। এখন নাগরিকদের ব্যয় কি? মানুষ ব্যয়কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়। এটা হলো দুই খাত বিশিষ্ট অর্থনীতি। আমরা সাধারণত তিন ধরনের অর্থনীতি পড়বো। একটা হলো দুই খাত, আরেকটা হলো তিন খাত, আরেকটা হলো চার খাত। দুই খাত, তিন খাত এবং চার খাত বিশিষ্ট অর্থনীতি, আমরা তিন ধরনের অর্থনীতি পড়বো। দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে শুধুমাত্র ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় থাকবে। অর্থাৎ একটা দেশের নাগরিকরা দুইভাবে বিনিয়োগ করে দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে, সেটা হচ্ছে ভোগের মাধ্যমে বিনিময় ব্যয় করে, আর একটা হচ্ছে উৎপাদন কাজে বিনিয়োগ করে ব্যয় করে। যদি ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়কে আমরা যোগ করে দিই, তখন আমরা ব্যয় পদ্ধতিতে দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় পেয়ে যাব। অর্থাৎ তখন আমরা y = লিখতে পারি, যে আমরা লিখছি এখানে দেখাচ্ছি y = C+I, এখানে দুই খাত বিশিষ্ট অর্থনীতি। আবার যখন সরকারি ব্যয়কে এখানে আনা হবে, তখন y = হয়ে যাবে y = C+I + G, y = C+I + G। অর্থাৎ সরকার যখন ব্যয় আমরা, তখন হবে তিন খাত বিশিষ্ট অর্থনীতি। এখনো মেয়েরা আসতেছে, ক্লাস শেষ পর্যায়ে। তাহলে তিন খাত বিশিষ্ট অর্থনীতি যখন আমরা বিবেচনা করব, তখন হবে সি মানে ভোগ ব্যয়, আই মানে বিনিয়োগ ব্যয় এবং জি মানে সরকারি ব্যয়। এরপরে চার খাত বিশিষ্ট অর্থনীতি যখন হবে, সেটা হবে y = C+I + G + X - M। এখানে x দিয়ে বোঝানো হয় নেট, এক্স দিয়ে বোঝানো হয় এক্সপোর্ট। অর্থাৎ একটা দেশের বিদেশে অবস্থানরত দেশি নাগরিকগণ যে ব্যয় করে, অর্থাৎ এইটা আমরা সরাসরি এভাবে বলতে পারি যে নেট এক্সপোর্ট বলতে আমদানি রপ্তানির মধ্যে পার্থক্য। আমদানি হলো কি, আমরা বাইরে থেকে যে সমস্ত পণ্য ক্রয় করি সেটাকে বলা হয় আমদানি। আর রপ্তানি হলো কি, আমরা যে সমস্ত পণ্য বিদেশে, মানে দেশের মধ্যে না, দেশের আন্তর্জাতিক। আমরা যখন তিন খাত এবং দুই খাত বিশিষ্ট অর্থনীতি কল্পনা করব, তখন আমরা দেশের ভিতরে থাকব। আর যখন আমরা চার খাত বিশিষ্ট অর্থনীতি কল্পনা করব, তখন আমরা দেশের ভিতরে থাকবো না, আমরা দেশের বাইরে চলে যাব, অর্থাৎ ইন্টারন্যাশনাল, অর্থাৎ দুইটা দেশের মধ্যে তখন হবে। আর যখন দুই খাত এবং তিন খাত হবে, তখন দুইটা দেশের মধ্যে হবে। এটাকে বলা হয়
ক্লোজ ইকোনমি। ক্লোজ মানে বদ্ধ, অর্থাৎ যখন আমরা 2 খাত এবং 3 খাত বিশিষ্ট অর্থনীতি আলোচনা করব, তখন আমরা একটা দেশের মধ্যে তখন এখানে এক্সপোর্ট ইম্পোর্ট বা আমদানি রপ্তানি বিদ্যমান থাকবে না, অনুপস্থিত থাকবে। এখানে আমদানি রপ্তানি অনুপস্থিত থাকবে। যখন 4 খাত বিশিষ্ট বলবো তখন আমদানি রপ্তানি আসবে, এবং আমদানি রপ্তানি হবে দেশের বাইরের সাথে, আরেকটা দেশের সাথে। ঠিক আছে? তাইলে আমরা 4 খাত বিশিষ্ট অর্থনীতি, 2 খাত বিশিষ্ট অর্থনীতিতে যদি বলা হয় জাতীয় আয় হবে C+I, Y=C+I। যদি 3 খাত বিশিষ্ট অর্থনীতি কল্পনা করা হয় তখন আমাদের জাতীয় আয় হবে Y=C+I+G। এখানে C মানে কনজাম্পশন এক্সপেন্ডিচার, I মানে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, এবং G মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয়, বিনিয়োগ ব্যয়, ভোগ ব্যয়। ঠিক আছে? আর যখন আমরা 4 খাত বিশিষ্ট অর্থনীতি বিবেচনা করব তখন এটা ওপেন ইকোনমি হয়ে যাবে, এটা আর ক্লোজ ইকোনমি থাকবে না বা বদ্ধ অর্থনীতি থাকবে না। তখন আমাদের ইন্টারন্যাশনালি একটা দেশের সাথে আরেকটা দেশের আমদানি রপ্তানি সংগঠিত হচ্ছে। আমরা যদি বাইরে থেকে কোনো পণ্য ক্রয় করি তখন সেটা হবে আমদানি, আর যদি বাইরে আমরা কোনো পণ্য রপ্তানি করি সেটা হবে এক্সপোর্ট বা এক্স। তাহলে এই এক্স মাইনাস এম কে কখনো কখনো NX দ্বারা প্রকাশ করা হয়, বা নেট এক্সপোর্ট বা নেট রপ্তানি। যদি আমদানির তুলনায় অর্থাৎ এক্স যদি গ্রেটার দেন এম হয় তখন NX পজিটিভ হবে, আর যখন X = M হবে তখন 0 হবে। NX বা নেট এক্সপোর্টটা 0 হবে, আর যখন X গ্রেটার দেন M হবে তখন নেট এক্সপোর্ট বা নেট রপ্তানি পজিটিভ হবে, ধনাত্মক হবে। এটা সামনে আরো ক্লিয়ার হবে যখন আর একটু আমরা উদাহরণ প্রয়োগ করব। তাহলে আমরা জাতীয় আয় কাকে বলে সংজ্ঞায়িত করলাম। জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতি, অর্থাৎ জাতীয় আয় কিভাবে পরিমাপ করা হয়, আমরা বললাম 3 ধরনের উপায়ে জাতীয় আয় পরিমাপ করা হয়। আমার আর 5 মিনিট আছে, ঠিক আছে? 5 মিনিটের পরে আমাদের ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হলে মনে করবা ক্লাস শেষ, ঠিক আছে? না, আর 5 মিনিট আছে, ঠিক আছে? হ্যালো, স্যার একটা কথা বলো ছিল। বলো। স্যার ওই যে সূচিপত্র দিছিলেন না, ওই জায়গায় আর কি আমাদের অধ্যায়ে দিছিলেন 9টা, আর আমরা যখন বই কিনতে যাই তো সেখানে 6টা দেখি। হ্যাঁ, মার্জানা বলছো? জি শোনো, এই জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাসে তোমাদের 6টা চ্যাপ্টার, কিন্তু তোমাদের হয়তো বইতে ওই 9টা চ্যাপ্টার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস ওটাতে তোমাদের কটা? 9টা চ্যাপ্টার। কিন্তু ওই চ্যাপ্টার গুলাকে হয়তো 6টা চ্যাপ্টারের মধ্যে কি করছে, যারা রাইটার বই লিখছে তারা ওই 9টা ভাগ, দেখা যাচ্ছে তুমি ওই 9টা যদিও পার্ট হয় কিন্তু ওই 6টার ভিতরে 9টা পার্ট আছে। বুঝাতে পারছি কিনা? ও রাইটাররা অনেক সময় জি স্যার, দেখা যায় আমরা এটা জাতীয় নিয়ে বিশ্ব confused ছিলাম আর কি, এজন্য জিজ্ঞেস। না, ওইভাবে হয়তো সিলেবাস অনুযায়ী, তোমাদের যে সিলেবাস ওই সিলেবাস অনুযায়ী ওরা হয়তো 2-3টা চ্যাপ্টার একটা চ্যাপ্টারের মধ্যে মানে অন্তর্ভুক্ত করে দিয়েছে, ঠিক আছে? এই জন্য ওখানে চ্যাপ্টার কমে গেছে। বুঝাইতে পারছি কিনা? আমার সামনে একটা বই আছে, এই বইতে 6টা চ্যাপ্টার, ঠিক আছে? এই বইটা 6টা চ্যাপ্টার, কিন্তু দেখা যাচ্ছে তোমার লাস্টের 2-3টা চ্যাপ্টার দেখা যায় 6-এর মধ্যে, আবার দেখা যায় মাঝখানে 2-3টা চ্যাপ্টার, হ্যাঁ, এক মিলে একটা চ্যাপ্টার। অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেবাসে ওইভাবে 9টা ভাগ না করে ওরা 6 ভাগের মধ্যে 9টা পার্ট তুমি খুঁজে পাবা। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? আর এটা আমি নিজে বানাই দিই না, এটা তোমাদের এই তোমাদের বিশ্ববিদ্যালয়ের সিলেবাস, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, এখানে এটা নিয়ে এত ঘাবড়াবার কোনো কারণ নাই। এই 6টার মধ্যেই তুমি তোমার সব চ্যাপ্টার পাবা। যে 9টা চ্যাপ্টার আমরা দেখাইছি ওই 9টা চ্যাপ্টার সবগুলো 6টার মধ্যে আছে, তবে খুঁজে বের করতে হবে আর কি, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, আজকের ক্লাসে কোনো সমস্যা আছে কিনা বলো? আমাদের আর 2 মিনিট সময় আছে। না স্যার। কোনো সমস্যা নাই? বুঝতে পারছো? আচ্ছা, তুমি জি বলো, স্যার। তাহলে তুমি বলো জাতীয় আয় পরিমাপ পদ্ধতি কয়টি?
3টি স্যার। কি কি ভুলে গেছি। ভুলে গেছো? জি হ্যাঁ স্যার। জি স্যার। ভালো। হ্যাঁ, তাকিয়া আক্তার বলো তো, তাকিয়া আক্তার মিলি, তুমি শুনতে পাচ্ছ আমাকে? ফিনান্স। আচ্ছা, তোমরা ভিডিও অন করো না কেন? হ্যাঁ, সবগুলো এভাবে কি ক্লাস করতেছো নাকি শুয়ে শুয়ে গান শুনতেছো? এটা তো বোঝা যাচ্ছে না। না স্যার, টেবিলে জি স্যার। বসে ক্লাস করতেছি। না ক্লাস স্যার, আমরা করতেছি। ক্লাস করতেছি। আচ্ছা ঠিক আছে, প্রমাণটা দেখাও দেখি। ক্লাস করছো নাকি স্যার আমি প্রমাণ দেখাও। আমি অসুস্থ স্যার, আমার জ্বর, তারপরে স্যার শামসুন শুয়ে নাহার। শুয়ে class- হ্যাঁ হ্যাঁ, শামসুন জি নাহার কথা স্যার। বলছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তারপরে আর কে? আচ্ছা, স্যার আমি সাবরিনা। লুৎফুন নাহার, সুরাইয়া, হ্যাঁ ঠিক আছে। তোমরা ভিডিও অন করবা মাঝে মাঝে, তাহলে আমরা ক্লাস নিতে আর একটু উৎসাহ বোধ করবো, বুঝছো? এভাবে তো নিরামিষ ক্লাস নেওয়া যায় না, সরাসরি। জি স্যার। তারপর আর কে? স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ক্লাস আমাদের শেষ প্রান্তে। ঠিক আছে, ওকে, আজকে আমরা শেষ করব। হ্যাঁ, আগামী জি ক্লাস আবার স্যার। দেখা হবে। আল্লাহ হাফেজ। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম।